সুপার সাইক্লোন মনে পড়ে? উড়িষ্যাকে পুরো তছনছ করে দিয়েছিল সেই সুপার সাইক্লোন। সেই সুপার সাইক্লোনের দিনে উড়িষ্যাতে আমার পরিচিত এক পরিবারের সাথে ঘটে হাড় হিম ভৌতিক অভিজ্ঞতা। যে অভিজ্ঞতা আজও এই 2026 সালে এসে তাদের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেয়। কি ছিল সেই অভিজ্ঞতা? কি ছিল সেই ভৌতিক ঘটনা? আসুন শুনে নেওয়া যাক। 1997 সালের অক্টোবরে উড়িষ্যার সুপার সাইক্লোনের কথা মনে আছে? ঘটনাটা সেই সময়কার। রূপাই তখন ক্লাস 8-এ পড়ে। পুজোর ছুটিতে ঠিক হলো সবাই মিলে উড়িষ্যার সি বিচে বেড়াতে যাওয়া হবে। রূপাইয়ের ঠাকুমা, বাবা, মা, জেঠুরা, কাকুরা, পিসিরা সবাই মিলে প্রায় 20-22 জনের দল। যাওয়ার দিন টিভিতে খবর পাওয়া গেল সাইক্লোন ধেয়ে আসতে পারে উড়িষ্যার দিকে। কিন্তু তা বলে ঘুরতে যাওয়ার উৎসাহে কারোরই কমতি হলো না। নির্দিষ্ট দিনে সবাই মিলে হই হই করে চেপে বসলো রাতের ট্রেনে। রূপাইদের উৎসাহ আর ধরে না। রাত পোহালেই সমুদ্র যে। পরদিন গন্তব্যে পৌঁছে রূপাইরা ভাগ হয়ে গেল দুটো দলে। পিসিরা সবাই চলে গেল বিচ থেকে একটু ভিতরে পিসে মশাইয়ের পরিচিত এক পান্থশালাতে, আর রূপাইরা চলে এলো বিচে, লাইট হাউসের কাছে রূপাইয়ের বাবার অফিসের গেস্ট হাউসে। ঠিক হলো পরের দিন সকালে সবাই মিলে এদিক ওদিক ঘুরে আসতে বেরোবে। সকাল হতেই রূপাইরা সবাই রেডি। এদিকে আকাশ তখন মেঘলা হয়ে রয়েছে, আর সমুদ্র যেন কুঁসছে। ঢেউগুলো লাইট হাউসের বোল্ডার পাথরের উপর ফনা মেলে ছুটে এসে আছড়ে পড়ে ভেঙে যাচ্ছে শত সহস্র ফেনায়। কি গম্ভীর তার গর্জন! বেড়ানোর ব্যস্ততায় কেউ আর সাইক্লোনের খবর দেখার সময় পায়নি। মেঘলা আকাশ আর গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়ল সবাই। পিসিদের সাথে দেখা হলো নির্দিষ্ট জায়গায়, ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টের পর রূপাইয়ের মা মণি দেবী লক্ষ্য করেন দুই পিসি যেন একটু গম্ভীর আর অন্যমনস্ক। চুপচাপ এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে গো দিদিভাই? রূপাইয়ের বড় পিসি শিবরা যেন এই সুযোগেরই অপেক্ষা করছিলেন। হঠাৎ তিনি যেন কেঁপে উঠলেন, ভারী গলায় বললেন, কাল রাতটা আমরা কেউ ঘুমোতে পারিনি গো। ঘরের ভেতর দিয়ে কে যেন হাঁটছিল, বারবার জানলার কপাট ঠক ঠক করে উঠছিল, আর মাঝরাতে কে যেন দরজার ওপাশে নিঃশব্দে দাঁড়িয়েছিল। এ তো মনে হয় যেন ভূতের উপদ্রব। তারপর আবার গলা নামিয়ে বললেন, কিন্তু দাদা আবার এসব শুনলে রাগ করবেন, তাই এতক্ষণ সাহস পায়নি মুখ খুলতে। মণিদেবী হতভম্ব হয়ে গেলেন, কিন্তু তিনি কিছু বলার আগেই সমুদ্রের দিক থেকে একটা গোঁ শব্দ ধেয়ে এলো। এরপর আচমকাই আকাশ ঢেকে গেল অন্ধকারে। গোঁ শব্দ করে মতমত্ত দানবের মতো ভয়ঙ্কর এক ঝড় তার আসরিক শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল তাদের উপর, সাথে তুমুল বেগে বৃষ্টি। হ্যাঁ, উড়িষ্যার সমুদ্র তটে তখন আছড়ে পড়েছে সুপার সাইক্লোন। রূপাইরা সবাই কোনো মতে একটা বড় দোকানের ভেতরে হুড়মুড় করে ঢুকে এলো। ঝড়ের হুঙ্কার এত ভয়ঙ্কর যেন মনে হচ্ছিল এবার দোকানের দরজা ভেঙে ঝড় ঢুকে আসবে ভেতরে, আর এক নিমেষেই যেন সবকিছু উড়িয়ে নিয়ে চলে যাবে। তার পরের কয়েক ঘন্টা তারা সাক্ষী রইল উড়িষ্যার ইতিহাসের সবচেয়ে কালান্তকর ঝড়ের। দুপুর তখন 2:30। ঝড়ের মাতন মনে হলো
কিছুটা কমেছে। গুটি গুটি বেরিয়ে এলো ওরা। সুপার সাইক্লোন দানবের ধ্বংসলীলায় চারিদিক তখন তছনছ। অবস্থা দেখে রূপাইয়ের পিসেমশাই সুবীরবাবু বললেন, শোনো, বিচের ধারে তোমাদের গেস্ট হাউসে এখন আর যেও না, বরং আমাদের পান্থশালাতেই চলো সবাই, ওখানে খাবারের ব্যবস্থাও হয়ে যাবে। অনেকটা জায়গা জুড়ে তৈরি পান্থশালার নতুন পুরনো বিল্ডিং মিলিয়ে দুটো উইং। পুরনো উইং এর দোতলার সবকটা ঘর নিয়েই রয়েছে তাদের পিসিদের পুরো পরিবারটা। সেখানেই ভাগাভাগি করে সবাই এসে উঠল। রূপাই তার বাবা মায়ের সাথে রয়েছে শিপ্রা দেবীর ঘরে। ঝড়ের গতি তখন অনেকটাই কমে এসেছে, তবে বৃষ্টি হয়েই চলেছে। হঠাৎ ধরাম করে রুমের দরজাটা খুলে গেল। রূপাইয়ের বাবা আলোকবাবু উঠে গিয়ে দরজাটা ভালো করে লক করে দিয়ে এসে বসলেন। মুহূর্তের মধ্যেই আবার শব্দ করে খুলে গেল দরজাটা। মণিদেবীর মনে পড়ে যায় সকালের শোনা কথাগুলো, ভূতের উপদ্রব। আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে আসে তার চোখে মুখে। কিন্তু আলোকবাবু ঘাবড়ে যাওয়ার মানুষ নন। একালে মুগুর ভাজা শরীর তার। দরজা বন্ধ করে একটা তোয়ালে হাতে পেঁচিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন। দুষ্টুমি করে কেউ দরজা খুললেই তাকে চেপে ধরবেন। ঠিক তখনই বাথরুমের ভেতর থেকে ভেসে এলো টপ টপ করে জল পড়ার আওয়াজ। মণিদেবী বলে ওঠেন, এই রূপাই, তুই কল বন্ধ করিসনি ভালো করে? বলে নিজেই উঠে যান বাথরুমের দিকে। কিন্তু ভেতরে ঢুকে দেখলেন সব কলই বন্ধ। জলের আওয়াজটাও থেমে গেছে। বাথরুম থেকে বেরিয়েই মণিদেবী সবে ঘরে এসেছেন, ঝরঝর করে শাওয়ার থেকে জল পড়ার আওয়াজ ভেসে এলো। অলোকবাবু দাঁত চেপে বাথরুমের দরজার দিকেই এগিয়ে গেলেন, কিন্তু দরজা ঠেলে ভেতরে ঢুকতেই মুহূর্তেই সব নিস্তব্ধ। শুধু ভেজা বাতাস আর একটা অদ্ভুত সোদা গন্ধ ভেসে এলো নাকে। হঠাৎ পাশের রুম থেকে ঝনঝন করে কাঁচ ভাঙার আওয়াজে সবাই চমকে উঠলেন। সাথে সাথেই রূপাইয়ের ছোট পিসি শিখা দেবীর ভয়ার্ত এক চিৎকার। সবাই দৌড়ে গেলেন সেখানে। রুমে ঢুকেই দেখা গেল মেঝে জুড়ে কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেওয়ালে ঝোলানো একটা পুরনো পেন্টিং ভেঙে পড়ে রয়েছে মাটিতে। কাঁপতে কাঁপতেই শিখা দেবী বললেন, আমি বিছানায় বসে বইয়ের পাতা উল্টাচ্ছিলাম, কোথাও কোনো হাওয়া নেই, তবুও ছবিটা হঠাৎ নিজে থেকেই পড়ে গেল। ঘরের ভেতরে হঠাৎ এক অদ্ভুত নীরবতা নেমে এলো। চারিপাশে সবাই নিঃশ্বাস বন্ধ করেই দাঁড়িয়ে আছে। শিখা দেবী বলে চললেন, আর ঠিক তখনই অস্পষ্ট একটা গলা শুনতে পেলাম। প্রথমে মনে হলো অনেক দূর থেকে আসছে, তারপর শব্দটা ক্রমশ কাছে আসতে লাগলো এবং স্পষ্ট হয়ে উঠল। যেন কেউ ফিস ফিস করে বলছে, ভালো নেই, ভালো নেই। শিউরে উঠলেন মণিদেবী। সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। পাশ থেকে রূপাইয়ের জ্যাঠতো দিদি অনিতা কাপা গলায় বলে উঠল, আচ্ছা আচ্ছা, তোমরা সবাই তো এইখানেই, তাহলে আমার ঘরের বাথরুমে কে রয়েছে? বাথরুমটা তো ভেতর থেকে বন্ধ, দরজায় ধাক্কাও দিলাম কিন্তু কোনো সাড়া পেলাম না, অথচ শাওয়ারের আওয়াজ আমি স্পষ্ট শুনেছি। শুনে রূপাইও বলল,
জল পড়ার আওয়াজ তো আমাদের ঘরের বাথরুম থেকেও আসছে। শিপ্রা দেবী আতঙ্কিত গলায় তার স্বামীকে বললেন, আমার বাবু ভালো লাগছে না কিছুই, তুমি একবার ম্যানেজারকে ডাকো। ম্যানেজার দাসবাবু এসে সব শুনে ভয়ে ফ্যাকাশে হয়ে গেলেন। কিছু একটা বলতে গিয়েও ঢোক গিলে বললেন, আমি আমি দেখছি বাথরুমের দরজা হয়তো আটকে গেছে কোনোভাবে, তাই। কিন্তু তার চোখে মুখে ভয়ের ছাপ তখন পরিষ্কার। তবুও তিনি এগিয়ে গেলেন অনিতাদের ঘরের দিকে। কয়েক মুহূর্তের মধ্যেই ঝড়ের গতিতে ফিরে এসে হাঁপাতে হাঁপাতে বললেন, না না, দরজা আটকে যায়নি, ও ঘরে তো কেউ রয়েছে। একজন সুন্দরী মহিলা আয়নার সামনে দাঁড়িয়ে আছেন, তিনি মনে হয় স্নান করছিলেন। রূপাইরা সবাই আর্তনাদ করে ওঠে। সুধীরবাবু বিরক্ত হয়ে বলেন, কি উল্টোপাল্টা বলছেন, কে থাকবে ওই ঘরে? আরে আমরা সবাই তো এইখানে। অলোকবাবু এগিয়ে এসে ম্যানেজারকে কড়া গলায় বলে ওঠেন, কই চলুন তো দেখি আমার সাথে, দেখি কাকে দেখলেন আপনি। এক ঝটকায় তার হাত ধরে টেনে নিয়ে গেলেন পাশের ঘরের দিকে। পিছন পিছন সবাই দৌড়ে গেল। দরজা খুলতেই ভেসে এলো মিষ্টি একটা পারফিউমের গন্ধ। সবাই অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকালো, কিন্তু ঘর তখন ফাঁকা, কোনো সুন্দরী মহিলা সেখানে নেই। মণিদেবী আয়নার দিকেই এগিয়ে গিয়েছিলেন। হঠাৎ আর্তনাদ করে উঠলেন, ও ও কি, ও কি, আমার পেছনে কার ছায়া সরে গেল। সবাই ঘুরে তাকালো, কিন্তু কোথাও কেউ নেই। সারা ঘরে কাউকেই খুঁজে পাওয়া গেল না। বাইরে বৃষ্টি তখনও হয়েই চলেছে। হঠাৎ খোলা দরজা দিয়ে এক ঝলক বাতাস এসে ঝাপটে পড়ল ঘরে। ঘরের ভেতরে একটা অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ ছড়িয়ে পড়ল, আর সঙ্গে সঙ্গেই সবার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত যেন কিলবিলিয়ে নেমে এলো। করিডোর থেকে ভেসে আসছে একটা চাপা ভাঙা গলার দীর্ঘশ্বাস। ভালো ভালো অলোকবাবু করিডোরের দিকে ছুটে গেলেন, পেছনে পেছনে বাকিরাও। লম্বা করিডোরটায় কেউ নেই, কিন্তু মনে হলো সিঁড়ির দিকে ভিজে পায়ের আওয়াজ যেন মিলিয়ে গেল। অলোকবাবু দৌড়ে সেদিকে যেতে যাবেন, ম্যানেজার দাসবাবু আর্তনাদ করে ওঠেন, না 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 না, যাবেন না, যাবেন না, ওটা ওটা সীমা, ওকে খুঁজে পাবেন না। সীমা কে সে, আর গেলই বা কোথায়, আর কেন খুঁজে পাওয়া যাবে না কেন তাকে? সবাই একসাথেই চেঁচিয়ে ওঠে। দাসবাবু কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়েছেন, চোখ মুখ তার ফ্যাকাশে। কোনো মতে ফিসফিস করে বললেন, সীমা সীমা নেই। ততক্ষণ চিৎকার চেঁচামেচিতে পান্থশালার কয়েকজন স্টাফও দৌড়ে এসেছেন। তাদের একজনের কাছেই শোনা গেল সীমার গল্প। বেশ কয়েক বছর আগে গরমের ছুটিতে কয়েকজন বন্ধু বেড়াতে এসে এই পান্থশালাতেই উঠেছিল। তাদেরই একজন সীমা, অল্প বয়সী, সুন্দরী আর একটু দুঃসাহসী। একদিন সন্ধ্যায় কারোর বারণ না শুনে সে সমুদ্রে যায় স্নান করতে। ভরা কোটালের সমুদ্র সেদিন বড়ই অশান্ত ছিল।
সীমা হেসে বলেছিল, সমুদ্র আমাকে কিছুই করবে না। আর ফিরে আসেনি সীমা। দুদিন পর তার লাশ মেলে কিছুটা দূরে। নলিয়ারাই দেখতে পেয়ে খবর দেয়। তারপর থেকে সীমাকে নাকি অনেকেই দেখেছেন এই পান্থশালায়। সব শুনে শিপ্রা দেবীরা সবাই সমস্বরেই চিৎকার করে উঠলেন, এখানে আর এক মুহূর্তও আমরা থাকবো না। বৃষ্টি উপেক্ষা করেই বেরিয়ে পড়ার তোড়জোড় করে সবাই। পান্থশালার গাড়ি তাদের পৌঁছে দেবে রূপাইদের গেস্ট হাউসে। বেরিয়ে আসার সময় শিপ্রা দেবী একবার ফিরে তাকালেন বাড়িটার দিকে। কালো আকাশের নিচে পান্থশালাটা দাঁড়িয়ে আছে এক অদ্ভুত নীরবতায়। শিপ্রা দেবীর বুকটা কেঁপে উঠল। তার মনে হলো অনিতাদের ঘরে রাত খোলা দরজার ভেতর থেকে কেউ যেন সরে গেল। ভয়ে তার চোখ মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল। আর ঠিক তখনই তিনি স্পষ্ট শুনলেন এক অচেনা মহিলা কণ্ঠস্বর, খুব কাছেই, যেন তার কানের পাশেই ফিসফিস করে কেউ বলছে, শিপ্রা দেবী আতঙ্কে দৌড়ে এসে উঠে পড়লেন গাড়িতে। কিন্তু বৃষ্টির আওয়াজের মাঝে মাঝেই পেছন থেকে সেই কণ্ঠস্বর আবার ভেসে এলো, ভালো ভালো ভালো